নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ অনেক দিন বাদে অরিজিৎ বাবুর আরও একটা ঘটনা অলৌকিক জোনে আমরা পেয়ে গেছি। অরিজিৎ বাবু আপনারা সবাই জানেন, খুব সদ্যই উনি ওনার মাকে হারিয়েছেন। ওনার জন্য সমবেদনা জানাচ্ছি অলৌকিক জোন পরিবারের তরফ থেকে। কথা বেশি না বাড়িয়ে বন্ধুরা সরাসরি চলে যাচ্ছি আজকের ঘটনায়। লিখছেন, নমস্কার সবাইকে। আজকে আমি আপনাদের কাছে আবার একটি নতুন সত্য ভৌতিক ঘটনা নিয়ে চলে এলাম। এটি হবে আমার এই চ্যানেলে প্রচারিত 28 নম্বর ঘটনা। গত জুন মাসের 12 তারিখে আমার মা গত হন, তাই আমি বেশ কিছুদিন লিখতে পারিনি। আজ একটি বিশেষ ঘটনা আমাদের কাছে বলবো, যেটা হয়তো খুব বেশি দীর্ঘ হবে না, কারণ গল্প বললে দীর্ঘায়িত করা যায়। এটা একদম বাস্তুশাস্ত্র মতে বাস্তব এবং আমার মায়ের মৃত্যুর ঘটার সঙ্গেও একটা সম্পর্ক আছে, সেটা আমি প্রত্যক্ষ করেছি। বছরখানেক আগে বালুরঘাটে আমাদের পাড়ার এক বয়স্ক ব্যক্তি ও তার স্ত্রী থাকতেন। তাদের দুটি মাত্র মেয়ে। তারা বিয়ের পর থেকেই দূরে স্বামীর ঘরে থাকে। বছরে এক আধবার তারা তাদের বাবা মায়ের সঙ্গে দেখা করতে যেত। তাছাড়া সেই বয়স্ক কাকু কাকিমা একই বাড়িতে থাকেন। একটা কথা এখানে বলি, আমাদের পাড়ার বাড়িগুলো প্রায় সবই 30 থেকে 50 বছর আগের, আর সে সময় প্রত্যেক বাড়ির এরিয়াও বেশি। যেমন আমাদের বাড়ির মোট জায়গা 10 শতকের একটু বেশি, তেমনি আমাদের পাড়ায় প্রায় সব বাড়ির সীমানা 10 থেকে 20 শতক পর্যন্ত। প্রত্যেক বাড়ির সঙ্গে সে যুগের বাগান, আম, কাঁঠাল, সুপারি, কলা ইত্যাদি নানা গাছের সম্ভার আছে, যা এখনকার দিনের লোকেরা দেখে শুনে অত্যন্ত অবাক হয়। কারণ দিন পরিবর্তনের সাথে সাথে জায়গার অত্যন্ত মূল্য বৃদ্ধি ঘটেছে, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ঘটেছে। তাই এখনকার লোক মাত্র 2 থেকে 3 শতক পর্যন্ত জায়গা কিনে বাড়ি করতেই কালঘাম ছুটে যায়। তারা আমার বাগানের জন্য জায়গা কিনবে কিভাবে? কিন্তু আমাদের পাড়ায় এখনো বেশিরভাগ বাড়ি বৃহৎ বৃহৎ অংশ নিয়ে আছে। ছোট ছোট প্লটে এখনো বিক্রি শুরু হয়নি। আর বাড়ির সঙ্গে ফুল ফলের বাগান সে তো আছেই। সেই রকমই ওই বয়স্ক কাকু কাকিমাদের বাড়ির অংশ প্রায় 20 শতকের মতো হবে। তারা বয়স্ক হলেও মোটামুটি হেঁটে চলে বেড়াতো, সেরকম কোনো বড় সমস্যা ছিল না। একদিন শুনলাম কাকু হঠাৎ করেই কেমন যেন অসুস্থ হয়ে পড়েছেন। কাকিমার সঙ্গে দেখা করে জানলাম গতকাল রাত থেকে তাদের বাড়ির পেছনের বাগানের কাছে একটা কাল পেঁচা ডাকছিল, আর পরদিন থেকেই তার শরীর খারাপ হয়। তিনি পুরনো দিনের লোক হওয়ায় বিষয়গুলো জানতেন। সেই যে তার শরীর খারাপ হলো তো হলো, কয়েকদিনের মধ্যে তিনি মারা গেলেন। কাকিমা একা হয়ে গেলেন। এবার আমার এক মাসি, তিনি আমার মায়ের চেয়ে বেশ কিছুটা বড়। তিনি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে থাকতেন। তার স্বামী সন্তান কেউ ছিল না। আমার আর এক ছোট মাসি তার দেখাশোনা করতেন। তিনি বেশ কয়েক মাস আগে অসুস্থ হয়ে পড়েন এবং পুরো স্মৃতিশক্তি হারিয়ে অ্যালজাইমার পেশেন্ট হয়ে পড়েন। তিনি 2 মাস আগেই বাড়িতেই মারা যান। আমরা তার সৎকার করে আসার কয়েকদিন পর আমার ছোট মাসির কাছে শুনেছিলাম উনি মারা যাবার কয়েকদিন আগে রাত্রে বাড়ির পেছনের বাগানের গাছ থেকে একটা কাল পেঁচা ডাকছিল। ঠিক তার পরপরই এই অবস্থা। আমার মা গত 6 মাস হলো পা ভেঙে বিছানায় শয্যাশায়ী ছিলেন। আমার বাবাও একই ঘরে পাশের খাটে থাকতেন। তাকে দেখার জন্য একটা আয়াও ছিল। সে দিনের বেলায় আসতো, বিকেলে চলে যেত। আমার মা এমনিতে মোটামুটি সুস্থই ছিলেন। তার পাও অপারেশন করার পর ভালো হয়ে আসছিল। শেষের দিকে তিনি নিজেই ওয়াকার নিয়ে বাথরুমে যেতেন, সঙ্গে আয়াও থাকতো। যেদিন তিনি মারা যান সেদিন জামাই ষষ্ঠী ছিল। তার আগের দিন আমার স্ত্রী পুজো দেবার জন্য ছেলেকে নিয়ে বাপের বাড়ি থেকে গেছে, আর আয়াটাও জামাই ষষ্ঠী বলে পরের দিন ছুটি নিয়েছে। আগের দিন সন্ধ্যাবেলা আমি বাইরে এসেছি, বাইরের ট্যাপে হাত মুখ ধুচ্ছি, তখনই একবার কানে এলো কাল পেঁচার ডাক, কঁত কঁত। ভালো করে কান খাড়া করে শুনলাম, হ্যাঁ, সেই পরিচিত ডাক। এই ডাক সে যখনই তার সীমানার ভেতরে শোনে, সে নাকি অসুস্থ হয়ে যায়, নচেত মারা যায়। আমার বুকটাও না কেমন ধক করে উঠল, কারণ আমার মা আগে অসুস্থ হবার আগেও অনেকবার এই ডাক আমরা শুনতাম। আর আমাদের পাড়ার ওই কাকুও আমার মাসির বেলাতে ওই শব্দ সবাই শুনেছে। বড়ই নেগেটিভ এনার্জি ছড়ায় ওই বিশেষ পাখিটি। কারোর খারাপ সময় বা মৃত্যুদূত হলেও
যেন তাকে দেখতে পায়, ডেকে ডেকে সাবধান করে দেয় মৃত্যু আসছে। অদ্ভুতভাবে পরের দিন দুপুরে তাই হলো। আমার মা বাথরুমে গিয়ে কেমন সেন্সলেস হয়ে পড়েন। কোনো রকমে বিছানায় শুয়ে দিয়ে জল ছিটিয়ে একটু সুস্থ হলে আমি খাবার তৈরি করে খেতে দিই। আমার বাবা তাকে চামচ দিয়ে আস্তে আস্তে খাইয়ে দেন। তিনি খাবার পর ঘুমিয়ে পড়েন, কিন্তু কেমন যেন মুখ দিয়ে শব্দ করতে থাকেন, মুখ দিয়ে ভাত বেরিয়ে আসতে থাকে। একটু অবস্থা ভালো নয় বুঝে লোক ডেকে গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কয়েক মিনিটের মধ্যে উনি মারা যান। পরে সবাই বলতো আমার মায়ের বড় যে মাসি কিছুদিন আগে মারা যান, তার সঙ্গে মায়ের খুব মেলামেশা ছিল। কয়েক বছর আগে তারা দুজন দিল্লিতেও আমার এক আত্মীয়র বাড়িতে গিয়েছিল। সেই দিদি হয়তো তাকে নিয়ে গেছে, কারণ মা তার কথা মৃত্যুর কয়েকদিন আগেও অনেকবার বলতেন। তার জন্য শকও পেয়েছিলেন। সেই টানেই তিনি এসেছিলেন কিনা কে জানে। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। অরিজিৎ দাস, বালুরঘাট। দেখুন, এখানে কোনো কমেন্ট আমি পাস করব না, কোনো কমেন্ট না। একজন মায়ের মৃত্যুর ঘটনা লিখেছেন, এখানে কিছু বলা যায়ও না, বলা উচিত না। ওনার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি সরাসরি। এরপর সরাসরি চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। ঘটনা পাঠিয়েছেন দামিনী বেলঘরিয়া থেকে। লিখছে, সহেলিদি কেমন আছো? তোমার শরীর কেমন আছে? আমাদের অলৌকিকজন পরিবারের সদস্যদের সঙ্গে আমাদের ভাড়া বাড়িতে আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতে চাই। তোমার কি মনে আছে তোমাকে আমাদের ভাড়া বাড়ির ঘটনা বলেছিলাম, যে ঘটনাটা আগের বছরে ছিল? এই ঘটনাটা এই বছরের জানুয়ারি মাসের 10 তারিখে রাত 2:30 থেকে 45-এর দিকে ঘটেছিল। শীতের রাতে আমি আপাদমস্তক ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে ঘুমোচ্ছিলাম। হঠাৎ মনে হলো কেউ যেন আমার সামনে ঝুঁকে পড়ে কেমন অদ্ভুতভাবে গর্জন করছে। প্রথমে ভাবলাম হয়তো ঘুমের ঘোরে ভুল শুনছি, হয়তো মা নাক ডাকছে, সেই আওয়াজ শুনছি। তারপর একই আওয়াজ একইভাবে হয়ে চলল। সেটা কোনো নাক ডাকার আওয়াজ না। প্রথমে যেটা ভেবেছিলাম সেই আওয়াজই হচ্ছে। কিছুক্ষণ পর ফিল করলাম আমার খুব কাছে কেউ নিঃশ্বাস নিচ্ছে। বিশ্বাস করো, এত ভয় পেয়ে গেছিলাম যে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে দেখব অথবা চিৎকার করে মাকে ডাকবো সেই সাহস হচ্ছিল না। বারবার ভাবছিলাম ব্ল্যাঙ্কেটটা সরিয়ে যদি ভয়ানক কিছু দেখি। ভয় তো এইরকম শক্ত হয়ে শুয়েছিলাম, মাথা কাজ করছিল না। তারপর বজরংবলীর নাম জপতে জপতে আস্তে আস্তে পরিবেশ স্বাভাবিক হলো। তারপর ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে মাকে কিছুই বলিনি এ ব্যাপার নিয়ে। যদি কোনো জায়গায় বানান ভুল হয় তাহলে ঠিক করে নিও। গুড নাইট। থ্যাংক ইউ দামিনী। তোমার ঘটনা তো খুবই ভালো লাগে, অন্যান্য বারের মতো এবারও ভালো লাগলো। বন্ধুরা, এবার আজকে একটা অন্য ঘটনা বলবো। ঘটনা পাঠিয়েছেন দীপশিখা বালি থেকে, ভাওড়ার বালি থেকে। উনি বলছেন, দিদি এটা অলৌকিক বলবো কিনা জানি না, তবে আমার একটু অলৌকিক লেগেছে। কারণ আজকের যুগে যখন আমরা বলি ভগবান বলে কিছু নেই, কোথাও অন্যায় করে তো মানুষ ছাড় পেয়ে যায়, এরকম আমরা চলতি জীবনে বলতেই থাকি। কিন্তু একটা ছোট্ট ঘটনা, এবং সেই ঘটনার মধ্যে ঈশ্বর প্রমাণ করে দিলেন যে আজও আমি আছি। এই ইন্টারনেটের যুগে, এই এত মডার্ন যুগে যেখানে কেউ কাউকে মানে না, সেই সময় আমি আজও আছি এবং যেমন আগে ছিলাম। তোমাদের বোঝা না বোঝা তোমাদের ব্যাপার। উনি বলছেন ওনার বাড়িতে একজন মেয়ে কাজ করেন। সে মেয়েটি গল্প করতে করতে বলছিল সেই বাড়িটাতে সে আজও কাজ করে, তবে সেই বাড়িটা 2 তলা থেকে 3 তলা হওয়ায় পুরো বাড়িটার কাজ সেই মেয়েটি করতে পারে না। মানে সেই কাজের মেয়েটি ও 1 তলাটা কাজ করে চলে আসে, 2 তলা 3 তলার জন্য নাকি অন্য লোক রেখেছে বাড়ির যারা মালিক তারা। সেই মেয়েটি একটা ঘটনা বলল। সেদিন জগন্নাথ রথযাত্রা উৎসব, ঠাকুর নিয়ে আলোচনা হচ্ছে। তো ওই মেয়েটির একটা ছোট বাচ্চা মেয়ে আছে, মানে যে কাজ করে, তার বাচ্চাটাও বিকেলবেলা রথ বার করবে, সেই নিয়ে গল্প করছে যে বৌদি আজকে বিকেলে আর আসবো না, বাচ্চাটা রথ বার করবে, ওর সঙ্গে বেরোবো। তো ইনি বলেন যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। বলো তুমি কত সহজে মেনে নিলে, আর আগের যে বাড়িতে পুরো বাড়ি কাজ করতাম, মানে এখন তো শুধু 1 তলাটা করি, ওনারা কত খারাপ ব্যবহার করেছিল জানো। বলছে কি ব্যবহার?
বলে তাহলে বলি, কোনোদিন কাউকে বলতে পারিনি, মনের কষ্ট মনেই চেপে রেখেছিলাম। বলছে তখন 2017 থেকে 18 এরকম সময়টা, ওরা অত ঠিক করে বলতে পারছে না। ওর বাচ্চাটার বয়স এখন 5 বছর, তো সেই অনুযায়ী আমি সময়টা ভাগ করে নিলাম। বাচ্চাটা তখন সবে হয়েছে, সবে 6 মাস। গরিবের ঘর, বাচ্চা নিয়ে কোলে বাড়িতে বসে থাকলে তো চলবে না। তখন ওর স্বামীর খুব অসুস্থ, ঠিক করে কাজকর্ম রেগুলার থাকতো না, অসুস্থ বলে বেরোতে পারতো না, তো ও বাচ্চা নিয়েই কাজ করতে বেরোতো। তো ওই যে বাড়িতে কাজ করতো, সে বাড়িতেও 10টার সময় যেত, কাজকর্ম করে একদম দুপুরে ভাত খেয়ে আবার বাচ্চাটাকে নিয়েই যেত সঙ্গে করে। ওইটুকু বাচ্চাকে তো রেখে যাওয়া যায় না, বাচ্চাকে নিয়েই কাজ করতে যেত। একদম দুপুরে খাওয়া দাওয়া করে সেই বাড়ির বাসন টাসন মেজে আবার নিজের বাচ্চাকে নিয়ে বাড়ি চলে আসতো। ওই একটাই কাজ তখন করতো। বলতো আমি কাজ করতাম, তো শীতের সময় কাজ শুরু করেছিলাম ওই বাড়িতে। তো সেবারে ঠান্ডাও নাকি খুব জাঁকিয়ে পড়েছিল, তো ওইটুকু বাচ্চাকে নিয়ে কোথায় রাখবো। তো সেই বাড়ির বৌদিকে বললাম যে তোমাদের যে, তখন বাচ্চাটা নড়তে চড়তেও শেখেনি, একটা ছোট তক্ত ছিল, যে এই তক্তাতে শোয়াবো বৌদি, আমি ক্যাঁথা ট্যাথা সবই এনেছি, ব্যাগে করে সব নিয়ে যেত যেহেতু ছোট বাচ্চা। তো তারা বললো যে না, তক্তায় এখানে খাটে শোয়ানোর দরকার নেই, এইটুকু বাচ্চা হিসি পটি করে ফেলবে। বলে আমি সব এনেছি। বলে না, হবে না, তুমি মাটিতে বিছানা করে শুয়ে দাও। তাদের পাথরের মেঝে, খুব ঠান্ডা, মেঝে থেকে উঠছে, মাটিতে পা দেওয়া যাচ্ছে না মোজা বা চটি ছাড়া। সেই মেঝেতে কোনো রকমে একটা অয়েল ক্লথ বিছিয়ে, একটা কাঁথা টাথা একটু করে বিছিয়ে বাচ্চাটা শুয়ে থাকতো। ছোট শিশু শীত করতো, খুব কাঁদতো, এত ঠান্ডা, সোয়েটার ভেদ করে ঠান্ডা, বলছে আমার বুকটা ফেটে যেত। কিন্তু কি করব, পরের বাড়ি তারা যখন খাটে শুতে দিতে রাজি হচ্ছে না, আমি কি বলতে পারি? আমরা গরিব মানুষ, হয়তো কাজের লোকের বাচ্চা বলেই তিনি ঘেন্না পাচ্ছেন, এটা উনি মনে মনে ভাবলেন। তো এরম কিছুদিন যাবার পর সে বৌদি একদিন বললেন যে আমি যে ঘরে বসে টিভি দেখি, বলছে ওই সময় টিভিতে, চ্যানেলের নাম বলছি না, তো খুব কমন একটা প্রোগ্রাম, বিভিন্ন রকম বিউটি প্রোডাক্ট, শাড়ি টাড়ি বিজ্ঞাপনের একটা অনুষ্ঠান, খুব নাম করা চ্যানেলে হতো। 11টা থেকে শুরু হতো, 1 ঘন্টা চলতো। তোমরা বুঝতেই পারছো কোন প্রোগ্রামটার কথা বলছি। তো সেই প্রোগ্রামটায় বৌদি দেখতেন খাটে বসে বসে, আর মাটিতেও বাচ্চাটাও শোয়ানো থাকতো। তো বাচ্চাটা তখন হাত পা নাড়তে শিখেছে, শুয়ে আছে, আউ আউ করে। এবার যেই নড়তে শিখেছে, তখন বললো তোমার বাচ্চাই খাটের তলা এটা ওটাই ঢুকে যাবে, তুমি একটা কাজ করো, দড়ি এনে ওকে বেঁধে রাখো, কোমরটা থেকে দড়ি বেঁধে রাখো, একটা কিছু ওই খাটের পায়াটার সঙ্গে বেঁধে রাখো। তো কখনো কখনো দড়িটা টান পড়লে বাচ্চাটা খুব কেঁদেও উঠতো। বলে তোমাদের ঘরে তো বাচ্চা বেঁধেই সবাই কাজ করে। বলে তাও বেঁধে রাখলাম। তখন ভাবলাম, খারাপভাবে নিইনি, ভাবলাম ভালো ঘরে কথাই তো বলছে, সত্যি তো, এটুকু বাচ্চা খাটের তলায় টুকুটুকু যদি কোনো ধারালো কিছুতে হাত ফাত পড়ে যায় বা কিছু হয়, তো বৌদি আছেন দেখছেন, বাধা থাকলে ঠিক আছে। বাড়িটা বাচ্চাটা কোমরটা দড়ি দিয়ে বাঁধা থাকতো, যাতে এদিক ওদিক চলে না যায়। তখন ও সবে নড়তে শিখেছে আর কি। তারপরেও একদিন হঠাৎ একটা জিনিস লক্ষ্য করলো, ও বাইরের ডাইনিং স্পেসটা মুছছে নেতা বালতি দিয়ে, ও ঘরে দেখলো ওই বৌদি খাটের ধারে বসে আছেন, একটা পা বাবু হয়ে একটা পা ঝুলছে, যেমন সবাই বসে থাকে আর কি। তো বাচ্চাটা হাত নেড়ে নেড়ে খেলছে, আর ওনার পাটা ঠিক বাচ্চাটার মুখের ওপর ঘুরছে। বলতেই আমার খারাপ লাগছে ঘটনাটা, কিন্তু আমি শুধু এর কি হলো সেটা জানার জন্য তোমাদেরকে বলছি। একদিন দেখে যে বাচ্চাটা ওনার পায়ের বুড়ো আঙুল নিয়ে খেলছেন, সেই দেখে ও বাইরে থেকে তাজ্জব, মানে বৌদি পা সরাচ্ছেনও না, গোটাচ্ছেনও না, আমরা একটা গায়ে পা লাগলেই নমস্কার করি সেটাও না, বরং উনি হেসে হেসে বলছেন খুব আরাম লাগছে, নরম নরম হাত তো পায়ে লাগছে, খুব আরাম লাগছে। বলছে সেদিন বাচ্চাটাকে কোলে নিয়ে চলে এসেছিলাম কাঁদতে কাঁদতে, আর ঠাকুরকে বলেছিলাম এর তুমি বিচার করো, আমি তো ঝগড়া করবো না যে কেন আপনি আমার বল, তখন ও সে হয়তো ঝগড়া করবে, বলবে তুমি এখানে শুয়েছো কেন, আমার বাড়ি, আমি কিভাবে বসবো, তুমি কি বলবে, বা হয়তো অস্বীকার করবে যে না আমি কিছু করিনি। এরপর সে প্রায় 2-3 মাস সে বাড়িতে কাজে যায়নি, স্বামীর কাছেই বাচ্চাটাকে রেখে যেত, অন্য একটা জায়গায় কাজ করতো। তারপরে পরবর্তীকালে বাচ্চাটা বড় হওয়ার পর ও আবার
ওদের বাড়ি কাজে ঢুকেছে, ন্যাচারালি সময়ের সঙ্গে মানুষকে তো অ্যাডজাস্ট করতেই হয়। তবে এখন বাচ্চা বড় হয়ে গেছে, তাকে সঙ্গে করে নিয়ে কাজ যাওয়ার দরকার হয় না, বাচ্চা সামনের একটা স্কুলে ভর্তি হয়ে গেছে। দ্বিতীয়বার যখন ওই বাড়িতে কাজে ঢুকলো, একটা অদ্ভুত দৃশ্য দেখেছে। দৃশ্যটা হচ্ছে, যে পাটা ওই বৌদি বাচ্চাটার মুখের সামনে দিত, ওই পাটায় ঘা হয়ে গেছে। এমন ঘা হয়েছে, কলকাতার বড় বড় স্পেশালিস্টরা দেখেছেন, ওষুধও খাচ্ছেন হাজার হাজার টাকার, ঘা আর ভালো হয় না। অদ্ভুত ব্যাপার যে পায়ের যে যে জায়গায় ওই বাচ্চাটির হাত পড়তো, ঘাটা ঠিক সেই পাটাতেই ছড়িয়ে আছে, অন্য পায়ে বা শরীরের কোথাও ঘা হয়নি। এবং ওই ঘায়ের জন্য ভদ্রমহিলা ভালো করে হাঁটতে পারেন না। এই ঘটনাটা বলা কারোর প্রতি হেট ছড়ানো বা কোনো খারাপ কিছু মানসিকতা নিয়ে নয় বন্ধুরা, কেউ ভুল বুঝো না। শুধু এইটুকু বলার জন্য, আজকের পৃথিবী তো বিচার হয়, ঈশ্বর আছেন, আমাদের কাজ শুধু তার উপর ভরসা করা। অন্যায় উনি ক্ষমা করেন না, আর উনি সব দেখতে পান। এটুকু বলাই ছিল মূল উদ্দেশ্য এই ঘটনাটা। তবু যদি কারোর মনে হয় ঘটনাটা একটু বেশি শুনতে খারাপ লাগছে বা কিছু, আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমার মনে হয়েছিল এটা একটু শেয়ার করলে ভালো হয়। এবার তোমাদের ব্যাপার। এবার সরাসরি চলে যাচ্ছি আজকে কমেন্ট বক্স সেকশনে। আজকের এপিসোড বেশি বড় করছি না বন্ধুরা, কথা দিচ্ছি পরের দিন আরও বড় এপিসোড নিয়ে আসার চেষ্টা করব। শ্যামলী দত্ত ডায়মন্ড হারবারে ঘটনাটা লিখেছিলেন অসাধারণ। টুইস্ট ডিকোস চ্যানেল লিখেছেন এক্সিলেন্ট। মীনাক্ষী মিত্র লাভ সাইন পাঠিয়েছেন। ঝুমা মুখার্জি পদ্মাবতী লিখেছেন খুব ভালো লাগলো। সুবীর বণিক লিখেছেন প্রতিটি ঘটনায় সুন্দর লাগলো। অরুন্ধতী বিশ্বাস লিখেছেন ভীষণ সুন্দর লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দীপা ব্যানার্জি লিখেছে তিনটে ঘটনায় খুব ভালো লাগলো, মনটা কেন যেমন অনুভূতি প্রবণ হয়ে উঠল। সৌমন্দু রয়চৌধুরী চন্দনা বাওর লিখেছেন খুব ভালো লাগলো। মীনা দাস লিখেছেন ঘটনা খুবই ভালো লাগলো। লাড্ডু গোপাল উইথ মাধবী লিখেছেন দেখুন আপনি যত না কিছু না করুন, যে আছে না তার মুক্তি না হলে এরপরে বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। আচ্ছা, উনি কসবার ঘটনাটায় কমেন্ট করেছেন। অ্যাকচুয়ালি যাদের বিষয় ঘটনা আপনি হয়তো প্রথমবার শুনছেন চ্যানেলটা, আশা করছি তারা ওই বাড়ি চেঞ্জ করে শিলিগুড়িতে বেশ কিছুদিন হলো শিফট করে গেছেন। অডিও 8487 লিখেছেন জগন্নাথের ভালোবাসা গল্পটা শুনিয়ে মনটা ভরিয়ে দিলে মা। মা বাবা তো নেই, কত স্মৃতি চোখে ভেসে উঠল। কমেন্ট করেছেন উর্বশী বসাক তিনটে ঘটনাই ভালো লাগলো। শীতাংশু ব্যানার্জি লিখেছেন শান্তনুবাবু খুব সুন্দর করে বলেছেন, আমিও জানি ঘটনাটা, উনি সত্যি অসাধারণ গুণী মানুষ ও ভালো শিক্ষক ছিলেন। থ্যাংক ইউ সো মাচ। মনীষা বিশ্বাস ক্ষমা করবেন, তোমার ঘটনাগুলো খুবই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ মনীষা। স্বপ্না রয় লিখেছেন খুব ভালো লাগলো, ভালো থেকো মা। ত্রিনা ব্যানার্জি লিখেছেন ঘটনাটা খুবই সুন্দর লাগলো। শিয়া পান্ডা লিখেছেন ভালো লাগলো। জয়শ্রী সেনগুপ্ত দুর্দান্ত ঘটনা। দেবাশিস ব্যানার্জি লিখেছেন খুবই ভালো লাগলো। রত্না দেবনাথ লিখেছেন সত্যি দুঃখজনক ঘটনা। তনু বিশ্বাস লিখেছেন বিয়ের ঘটনাটা অসাধারণ, খুবই ভালো লাগলো দিদি, ওরা যেন জীবনে সুখী হয়, ভালো থাকে। দোলা মুখার্জি লিখেছেন তিনটে ঘটনায় খুব ভালো লাগলো। মৌসুমী মুখার্জি লিখেছেন প্রত্যেকটা গল্প অসাধারণ। নিরুপমা সেন লিখেছেন খুব সুন্দর, মন ভরে গেল। কেকা রয় লিখেছেন শরীরের আত্মার শান্তি হোক। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। লাস্ট কমেন্ট পড়ছি যার, তিনি শুভম পল, উনি অনেক দিন আছেন আমাদের অলৌকিক জোনের সঙ্গে, আশা করছি এভাবে থাকবেন আগামী দিনও। আজকে দ্বিতীয় ঘটনাটির পরিপ্রেক্ষিতে বলবো, ভগবান যদি সমস্ত ভালোবাসার পরিণতি এরকম করতেন তাহলে হয়তো এত সুইসাইডের ঘটনা করতো না। এটা একদম ঠিক বলেছেন। আসলে হয়তো আমাদের দায়িত্ব তাকে বিশ্বাস করার, আমরা হয়তো বিশ্বাস রাখতে পারি না। আরও একটা কথা অনেকে বলেন যে যার সঙ্গে যার মিল হবার তার হবে, আর না হবার হবে না। সেটাও একদিক থেকে সত্যি, হয়তো এদের মিল হওয়াটা লেখাই ছিল, তাই হয়েছে, না হলে হয়তো হতো না। যেমন তেমন করে হয়তো ঠিক সম্পর্ক কেটে যেত। তবে
আশা করছি ওদের মতন হ্যাপি এন্ডিং যেন সবার জীবনে হয়। তোমরা খুবই ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরে আসবো আগামী পর্বে। ধন্যবাদ, শুভরাত্রি।